লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম থাউজেন্ড ফেসের মৃত্যুর পর শায়ান তার বডি থেকে দুটো স্কিলের বই আর 3টা ফেস মাস্ক পায়। আর যখন হেভেনলি 3 আর গার্ডিয়ান 5 সেখানে আসে তখন শায়ান তাদেরকে থাউজেন্ড ফেস সম্পর্কে মিথ্যা কথা বলে। এরপর শায়ান নিজেই থাউজেন্ড ফেসের রূপ ধারণ করে তার নেক্সট জার্নির জন্য ব্লিচ টেম্পলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা কিউনারকে দেখতে পাই। সেই সময় ব্লিচ টেম্পলের উপর দিয়েই এদিক ওদিক উড়াউড়ি করছে। তখনই আমরা দুটো ডিসেবলকে দেখতে পাই, তারা এই সময় পাহারার কাজ করছে। তখনই তাদের মধ্যে একজন বলে, তুমি কি এই আফওয়াটা শুনেছো যে এল্ডার বাইশুয়ান খুব দ্রুতই এই সেক্ট ছেড়ে চলে যাবে? এটা শুনে পাশের জন বলে, হ্যাঁ হতেও পারে, কিন্তু এতে আমাদের কি বা আসে যায়? তারা অনেক হাই লেভেলের পার্সন আর আমরা শুধুমাত্র এই সেক্টর ডিসেবল, তাই এখানে আমাদের ভাবনা চিন্তা দিয়ে কোনো কিছুই বদলাবে না। এটা শুনে সেই ফার্স্ট ডিসেবল বলে, সত্য বলতে কি আমি ভেবেছিলাম মিস বাইশুয়ানই আমাদের সেক্টরের লিডার হবে, কিন্তু না জানি লিউ কিংমে কোথা থেকে চলে এসেছে, আমরা তো তার সম্পর্কে কিছুই জানি না। এইসব শুনে তার পাশের ডিসেবল বলে, ইউ ইডিয়েট, তুমি এখানে এইসব কি বলছো? এইসব কথা একা একা বলাটা ঠিক আছে, কিন্তু অন্যকে কখনোই এইসব বিষয়ে কোনো কথা বলবে না, কারণ বলা যায় না এইসব কথার জন্য কে কখন কাকে মেরে ফেলে। তাই এইসব আলতু ফালতু কথা বাদ দিয়ে চলো আমরা আমাদের কাজ করি। তখনই সিন একটা চেম্বারের উপর শিফট হয়, যেখানে কিছু পার্সন বলা বলি করছিল যে সত্যি কিছু সময় আগে আমাদের লিডার মারা যাওয়ার পর সেক্টর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু এখনের সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে এই সময়টা সেই সিচুয়েশনের থেকেও বেশি খারাপ। তখনই পাশ থেকে আরো একজন বলে, হ্যাঁ এটা সত্য যে লিউ কিংমের কাল্টিভেশন লেভেল মিস বাইশুয়ানের থেকে একটু হাই, আর এরই সাথে ওনার জিনমু সেক্টরের সাথেও অনেক ভালো সম্পর্ক। তাই আমার মনে হয় তিনি এইসব কিছুর জন্যই এই সেক্টর লিডারের পোস্ট আগে থেকেই রিজার্ভ করে ফেলেছে। এটা শুনে পাশ থেকে আরো একজন বলে, জিনমু সেক্ট আমাদের এই হান ডাইনাস্টির মধ্যে অনেক নামি দামি একটা সেক্ট, তারা মানুষের মাইন্ড ম্যানিপুলেট করার জন্য বিখ্যাত, আর উপর থেকে তাদের পাওয়ারও আমাদের তুলনায় অনেক বেশি। এরই জন্য হয়তো মিস লিউ কিংমেই তাদের সাথে হাত মিলিয়ে নিয়েছে, যাতে করে তারা কখনোই আমাদের বিরুদ্ধে না চলে যায়। কিন্তু এটা কে জানে যে জিনমু সেক্টর মেম্বাররা আমাদের সেক্টর মেম্বারদের সম্পর্কে কি ভাবে। সত্য বলতে কি এত বছর মকিন সেক্টর সাথে আমাদের লড়াই হয়ে এসেছে, আর আমাদের এই লড়াই সব সময় লেগেই থাকতো, কিন্তু যখন থেকে এই জিনমু সেক্ট আমাদের সেক্টরের সাথে মার্জ হবে শুনেছি, তখন থেকেই আমাদের মনে ভয় কাজ করছে যে না জানে কখন কে আমাদেরকে তাদের পাপেট বানিয়ে ফেলে। তাদের সবার কথাই কিউনার আশেপাশে ঘোরাঘুরি করে শুনছিল। তখনই আমরা মিস বাইশুয়ানকে দেখতে পাই, তিনি এই সময় কাল্টিভেট করছিল। আর যখনই কিউনার ওনার জানালার পাশ দিয়ে যায় তখনই ওনার কিছু একটা সেন্স হয়ে যায়, আর এরই সাথে তিনি সেখানে নিজের কাল্টিভেশন বন্ধ করে জানালার কাছে এসে বলে, এটা কি ছিল? আমি তো এখানে অনেক ঠান্ডা একটা অনুভূতি ফিল করেছি, আর এরই সাথে আমার মনে হয়েছে যে এখান দিয়ে একটা পাখি উড়ে গিয়েছে, কিন্তু এখন আমি আর তাকে সেন্স করতে পারছি না। তখনই আমরা দেখতে পাই কিউনার এভাবেই পুরো সেক্টরের মধ্যেই ঘোরাঘুরি করে তাদের সব কথা শুনছিল, আর এর কিছুক্ষণ পর সে এক জায়গায় রেস্ট করার জন্য চলে যায়। তখন সে বলে, এত সময় এখানে ঘোরাঘুরি করার পর আমি এই জিনিসটা জানতে পেরেছি যে এই সেক্টর বেশিরভাগ মানুষই মিস বাইশুয়ানকে তাদের লিডার হিসেবে দেখতে চায়। তাই আমার মনে হয় মাস্টার এখানে মিস বাইশুয়ানকে সাপোর্ট করার জন্য এসে খুব ভালো কাজ করেছে। ঠিক আছে, যেহেতু আমি এত সময় এখানে ইনফরমেশন কালেক্ট করেছি আর এরই সাথে মিস বাইশুয়ান আর লিউ কিংমে সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি, তাই আমার মনে হয় এখন আমার মাস্টারের কাছে যাওয়ার আগে একটু রেস্ট করে নেওয়া দরকার। এইসব বলে যখনই সে সেখানে রেস্ট করবে তখনই সে পাশ থেকে একটা আওয়াজ শুনতে পায়। কিছু আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি কে এখানে? তখনই আমরা দেখতে পাই সে রেস্ট করার জন্য পাহাড়ের উপরে চলে এসেছে, আর এইসব শব্দ শুনে সেও সেখানে দেখার চেষ্টা করে আর বলে, মাস্টার আমাকে বলেছিল যে ব্লিচ টেম্পলের মেম্বারদের কাছে এরকম কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো সম্ভব হলে আমাকেও শিখে নিতে হবে, যাতে করে আমি সেই সম্পর্কে মাস্টারকে বলতে পারি, আর এভাবেই আমি মাস্টারকে সাহায্য করতে পারবো। এইসব ভেবেই সে যখনই সেই লতা পাতা ভেদ করে তার মাথা বের করে
তখন সে সেখানে কিছু দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, কি এতগুলো মানুষ একসাথে। আর সে যখন ভালোভাবে সেই দিকে দেখার চেষ্টা করে তখনই সেখান থেকে কারোর অ্যাটাক তার গালে এসে লাগে আর সেই অ্যাটাকে সে সেখান থেকে উড়ে যায়। তখনই আমরা দেখতে পারি সেখানে ফোরসাম হচ্ছে। যে অ্যাটাক করেছে সে বলে, আমি স্পষ্ট এই জিনিসটা ফিল করেছিলাম যে কেউ এই দিকেই উকি দিচ্ছিল, কিন্তু অ্যাটাক করার পর তো আমার এরকম কিছুই মনে হয়নি যে সেখানে কেউ আছে অথবা আমার অ্যাটাক কারোর বডিতে হিট হয়েছে। এর মানে কি আমি এখানে ওভার থিঙ্কিং করছি? নিশ্চয়ই হয়তো এটাই হয়েছে, কারণ এই সময় আমি অনেক বেশি সতর্কতা অবলম্বন করছি। এরই জন্য হয়তো আমার নজর এত বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তখনই সেই গ্রুপের মধ্যেই একজন বলে, এল্ডার গাও প্লিজ আপনি এত বেশি এগ্রেসিভ হবেন না। এটা শুনে এল্ডার গাও বলে, কি তুমি এসব কি বলছো? এত সময় তো তুমি এই সেক্টর ছোটদের সাথেই মজা করে এসেছো, এখন এখানে একটু এল্ডারদের সাথেও এনজয় করে দেখো। তখনই সিন শিফট হয় আর আমরা সাইয়ানকে দেখতে পাই। সে এই সময় কাল্টিভেট করছিল, কিন্তু তখনই সেখানে তার কিছু সেন্স হয় আর এরপরের মোমেন্টেই কিউনার ফুল স্পিডে সাইয়ানের মাথায় ঢুকে পড়ে, যার জন্য সেও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এরপরের মোমেন্টেই সে সেখানে কিউনারকে সামন করে আর এর সাথে সে সেখানে কিউনারের গাল ফোলা দেখতে পায়। এটা দেখে সে কিউনারকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি তোমার গালে এই ব্যথা কি করে পেয়েছো? এটা শুনে কিউনার বলে, মাস্টার দেখুন আমি তো কিছুই করিনি, আমি তো শুধু দূর থেকে তারা কি করছে সেই সব কিছুই দেখছিলাম, কিন্তু না জানে কেন সে আমার উপর অ্যাটাক করে দিয়েছে, এরই জন্য আমি গালে এত বেশি ব্যথা পেয়েছি। এইসব শুনে সাইয়ান বলে, কি হলো, তুমি এমন কি দেখে ফেলেছো যার জন্য তারা তোমার উপর অ্যাটাক করে দিয়েছে? এটা শুনে কিউনার বলে, আমি তো শুধু সেখানে এই জিনিসটাই দেখেছিলাম যে তিনজন ডিসেবল আর একটা এল্ডার মিলে সেই মাউন্টেনের পাশেই সেই সব কিছু করছিল, যেই জিনিসগুলো মিস কিউন আর আপনি সেই রাতে করেছিলেন। তখন সে সেখানে ডিটেলসে তারা কি কি করেছে সেই সব কিছুই বলতে শুরু করে। এইসব শুনে সাইয়ান বলে, কি তুমি কি এত সময় পর্যন্ত এইসব কিছুই দেখছিলে? এটা শুনে কিউনার হিউম্যান ফর্মে চলে আসে আর বলে, না না এরকম কিছুই না, এই জিনিসটা তো আমি সবার শেষে দেখেছি, এর আগেই আপনি আমাকে যা কিছু বলেছিলেন সেই সব কিছুই আমি করে ফেলেছি। এটা শুনে সাইয়ান বলে, কিউনার আজ আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই, আজ আমি তোমাকে একটা কথা ভালোভাবে জানিয়ে দিতে চাই যে তোমার এই সব কিছু শেখার কোনো দরকার নেই, যেটা যেভাবে হচ্ছে সেটা সেভাবেই চলতে দাও, এই সব কিছু নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তাহলে চলো এখন আমাকে তুমি সেই সব ইনফরমেশন দাও যেই ইনফরমেশনের জন্য আমি তোমাকে বাহিরে পাঠিয়েছিলাম। এটা শুনে কিউনার এক এক করে তাকে সেই সব ইনফরমেশন দিয়ে দেয়। তখনই সিন এর পরদিন ব্লিচ টেম্পলের মেইন হলের উপর শিফট হয়, যেখানে আমরা সাইয়ানকে 1000 ফেসের রূপে দেখতে পাই। সে বলে, ফাইনালি ব্লিচ টেম্পল, আমি এখানে চলে এসেছি। এরপর যখনই সাইয়ান সেই হলের ভেতর প্রবেশ করে তখনই কিছু গার্ড তাকে সেখান থেকে লিউ কিংমের রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। তখনই আমরা সেই হলের ভেতর লিউ কিংমেকে শুয়ে থাকতে দেখতে পাই। সে জিকে দেখে বলে, তাহলে ফাইনালি তুমি এখানে চলে এসেছো আমার নেফিউ। আর যখন সাইয়ান তার কাছে যায় তখনই সে তার পা দিয়ে সাইয়ানের কাপড় টেনে বলে, নেফিউ, একে তো তুমি এত বেশি লেট করে এসেছো, আর দ্বিতীয়ত তুমি আমার জন্য সেই গিফটও নিয়ে আসোনি। সত্যি তুমি আমাকে অনেক বেশি অপেক্ষা করিয়েছো। আমি এখানে তাকে সাইয়ান, জি আর 1000 ফেস এই 3 নামেই ডাকবো, তাই প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটা শুনে সাইয়ান বলে, আন্ট সত্য বলতে কি আমি এই সম্পর্কে ভুলেই গিয়েছি, তাই প্লিজ আজ আমাকে এর জন্য ক্ষমা করে দিন। তার এরকম অ্যান্সার শুনে লিউ কিংমেই তাকে পা দিয়ে ঠেলতে ঠেলতে বলে, কি হলো নেফিউ, আজ তুমি এত বেশি অদ্ভুত বিহেভ কেন করছো? এটা শুনে সাইয়ান সেখানে একটু শক হয়ে বলে, সত্যি কি এখানে আমি একটু অদ্ভুত বিহেভ করছি? এটা বলে সে ভেতরে ভেতরেই অনেক বেশি ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এর মানে কি আমার আসল পরিচয় এখানে ফাঁস হয়ে গেছে। সত্য বলতে কি 1000 ফেস তার সাথে কেমন আচরণ করে সেই সম্পর্কে আমি কিছুই জানি না, এর জন্য আমার মনে হয় সে আমার উপর সন্দেহ করতে শুরু করেছে। তাই লাস্ট এখানে আমি একটা মুভ ইউজ করব, যদি এটা কাজ করে তাহলে তো হবে, আর নয়তো আমি এখান থেকে আমার রেইনবো এসকেপ টেকনিক ইউজ করে পালিয়ে যাব। তখনই লিউ কিংমেই সাইয়ানের কাছে চলে আসে আর বলে, দুষ্ট ছেলে, তুমি এখানে যতই হাসো না কেন আমি সেই কথাটা ভুলবো না,
কারণ আমি তোমাকে লাস্ট টাইম শাইয়ানকে না মেরে তাকে ক্যাপচার করে এখানে নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু কাল আর তুমি ফিরে আসোনি, আজ একা ফিরে এসেছো। তাহলে বলো এরকমটা কেন করেছো? এইসব শুনে শাইয়ান বলে, সত্য বলতে কি, ফিফথ গার্ডিয়ান আমাকে সেই কাজে তেমন কোনো সাহায্য করতে পারেনি। এরই জন্য আমায় একাই তার সাথে লড়াই করতে হয়েছে। আর এই লড়াইয়ের মধ্যে আমি আর তাকে জীবিত ধরে নিয়ে আসতে পারিনি, আমায় তাকে সেখানেই মারতে হয়েছে। এটা বলে সে সেখানে ভাবছিল, ও তাহলে সেই 1000 ফেসকে আমাকে জীবিত ধরে নিয়ে আসতে বলেছিল। তখনই লিউ কিংমেই শাইয়ানের কাপড়ের ভেতর হাত দিয়ে বলে, দুষ্ট নেফিউ, আমি তোমাকে কতবার বলেছি যে আমি তোমাকে যেই জেড পেন্ডেন্টটা দিয়েছি সেটা সবসময় তুমি নিজের সাথেই রাখবে, তাহলে কেন সেই পেন্ডেন্ট এখন তোমার সাথে নেই? এটা শুনে শাইয়ান সেখানে একটু স্যাড ফেস বানিয়ে বলে, আন্ট সত্য বলতে কি, যখন আমি তার সাথে লড়াই করেছিলাম তখন সেই লড়াইয়ের মধ্যেই সেই পেন্ডেন্টটা ভেঙে গেছে, এরই জন্য এই সময় সেই পেন্ডেন্ট আমার সাথে নেই। এটা বলে সে সেখানে ভাবছিল, এর মানে কি তার কাছে একটা পেন্ডেন্ট ছিল, যেই পেন্ডেন্ট তাকে লিউ কিংমেই দিয়েছিল। আমার মনে হয় লাস্ট টাইম আমি তার উপর যেই অ্যাটাকটা করেছিলাম সেই অ্যাটাকের জন্য তার পুরো বডির সাথে সেই পেন্ডেন্টও ডিস্ট্রয় হয়ে গেছে, নয়তো আমি সেসব কিছুর সাথে সেই পেন্ডেন্টটাও পেতাম। এইসব শুনে লিউ কিংমে বলে, জি, এর মানে কি তোমাকে শাইয়ান বুলি করেছে? আমাকে দেখাও তুমি তার আঘাতে কোথায় ব্যথা পেয়েছো। এইসব বলে সে সেখানে শাইয়ানকে চেক করতে শুরু করে। আর এই জিনিসটা দেখে শাইয়ান ভাবতে শুরু করে, কি এর মানে কি জি আর লিউ কিংমে এর মধ্যে সম্পর্ক এতটাই গভীর ছিল? তখনই লিউ কিংমেই জির কাছে চলে আসে আর বলে, সত্য বলতে কি, আমার নেফিউ তুমি এত বেশি হ্যান্ডসাম যে তোমার চেহারা দেখার পর শাইয়ান শুধু জেলাস ফিল করেছে। এটা বলেই সে সেখানে এক ঠারকি আন্দাজে জির ঠোঁট ধরে বলে, আমার নেফিউ প্লিজ আমায় এখানে তোমায় একটা মাসাজ দিয়ে দিতে দাও। সে যখনই এইসব কিছু করবে তখনই শাইয়ান সেখানে অনেক বেশি সিরিয়াস ফেসের সাথে তার হাত নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আর এর পরের মোমেন্টেই সেই পুরো মহল একেবারে শান্ত হয়ে যায়, কারণ এই সময় লিউ কিংমেই সেখানে কিছুই বুঝতে পারছে না যে জি হঠাৎ করে এরকমটা কেন করছে। এরপরও লিউ কিংমেই সেখানে এক স্মাইলি ফেসের সাথে বলে, কি হলো আমার নেফিউ? এর পরের মোমেন্টেই সে সেখানে এক ডার্ক ফেসের সাথে বলে, কি হলো, তুমি হঠাৎ করে এরকমটা কেন করছো? এটা শুনে জিও সেখানে এক ডার্ক ফেসের সাথে বলে, সত্য বলতে কি আন্ট, আমি এখানে আপনাকে কিছু দেখাতে চাই। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি জানি না যে তাদের আন্ট আর নেফিউর মধ্যে সম্পর্ক কেমন। আমি তো ভেবেছিলাম তাদের মধ্যে সম্পর্ক নরমাল হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে না তাদের মধ্যে কোনো সাধারণ সম্পর্ক আছে। কিন্তু এখন যেহেতু এত দূর চলেই এসেছি, তাই আমি এখন আমার লাস্ট ট্রিক ইউজ করব। যদি এই ট্রিক কাজ করে তাহলে তো আমি এখানেই থেকে যাব, আর না করলে কোনো সময় নষ্ট না করে এখান থেকে পালিয়ে যাব। এইসব ভেবেই সে বলে, আন্ট আসলে আমি এখানে আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাই। এটা বলেই সে সেখানে জির ফেস মাস্ক টেনে খুলে ফেলে, আর এরই সাথে সে সেখানে তার আসল রূপে চলে আসে আর বলে, আমি সেখানে শুধু শাইয়ানকে মারিনি, তার সাথে তার যতগুলো স্কিল আছে সেই সবগুলোই কপি করে ফেলেছি। এখন থেকে আমার কালেকশনের মধ্যে তারও পরিচয় একটা। এইসব শুনে আর তার এরকম চেহারা দেখে লিউ কিংমেই সেখানে অনেক বেশি মুগ্ধ হয়ে যায় আর বলে, সত্যি নেফিউ, তাকে দেখার পর এখন তো আমি আর নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। আমার মনে হয় আমি তাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। এইসব বলতে বলতেই সে শাইয়ানের কাছে আসছিল। তার এইসব কথা শুনে আর তাকে এরকম কিছু করতে দেখে শাইয়ান বলে, সত্যি আন্ট, আপনি তো বিশ্বাসঘাতক। আপনার কি ভয় করছে না যে আমি এই সব কিছুই আমার বাবাকে বলে দিতে পারি? এটা শুনে লিউ কিংমেই তার কাছ থেকে দূরে সরে আসে আর এরই সাথে সে সেখানে এক সিরিয়াস ফেসের সাথে বলে, নেফিউ, সত্যি আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই এখানে কোনো না কোনো প্রবলেম আছে, নয়তো তুমি হঠাৎ করে এত অদ্ভুত বিহেভ কেন করছো? এইসব শুনে শাইয়ানও সেখানে একটু ভয় পেয়ে যায় আর সে মনে মনে বলে, আমি কি আবারও ভুল কিছু বলে ফেলেছি? এটা ভেবেই সে সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সত্যি আন্ট। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমি এখনো এই জিনিসটা বুঝতে পারছি না যে তাদের মধ্যে সম্পর্ক কেমন, কিন্তু আমার মনে হয় তার বাবা যেহেতু তার সাথে এত দূরে জিকে পাঠিয়েছে,
এর মানে নিশ্চয়ই তাদের মধ্যেও কিছু না কিছু তো চক্কর চলছেই। কিন্তু কোনো সমস্যা নেই, এখন আমার এইসব বিষয়ে ভাবার কোনো দরকার নেই। আমায় এখন এই জিনিসটাই ভাবতে হবে যে আমি কিভাবে এখন এই প্রবলেম থেকে বের হতে পারবো। এটা ভেবেই সে এবার লিউ কিংমিয়ের কাছে চলে আসে আর বলে, আন্ট, আপনার কি মনে হয় আমি কি শুধু তার রূপ ধারণ করেছি? না, আমি তার চরিত্রেও চলে এসেছি। এর মানে এটা তো স্বাভাবিক যে আমি এখন যেহেতু শাইয়ানের রূপে আছি সেহেতু আমি এখন শাইয়ানের মতোই আচরণ করব। কিন্তু এখানে আপনার রিয়েকশন দেখে তো মনে হচ্ছে আপনি শুধু শাইয়ানের চেহারাকেই পছন্দ করেন, তার বিহেভিয়ারকে না। এইসব শুনে লিউ কিংমে বলে, ও এই কথা, তাই তো বলি হঠাৎ করে তুমি এত বেশি এগ্রেসিভ কেন হয়ে গেছো? নিশ্চয়ই আমার শাইয়ানের প্রতি এত বেশি উদারতা দেখে তুমি অনেক বেশি জেলাস ফিল করেছো, তাই তো তুমি নিজের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছো। এইসব শুনে শাইয়ান মনে মনে বলে, কি আমি জেলাস ফিল করেছি, তাও তার রিয়েকশনের জন্য? তখনই লিউ কিংমেই শাইয়ানের উপর চড়তে শুরু করে আর বলে, সত্যি আমার দুষ্টু নেফিউ, তুমি এই জিনিসটা খুব ভালো করেই জানো যে তুমি কি করলে তোমার আন্ট সব থেকে বেশি খুশি হবে, তাই তো তুমি নিজেকেই তার রূপে আমার সামনে পেশ করেছো। সত্য বলতে কি, তোমার বাবা অনেক বেশি বোরিং, সে কখনোই মজা করে না, সব সময় কাল্টিভেট নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু অপর পাশে তুমি সত্যি অনেক বেশি অ্যামেজিং, তোমার কোম্পানির জন্যই আমি কখনোই বোর ফিল করি না। এইসব বলতে বলতেই সে শাইয়ানের উপর চড়তে শুরু করে। এইসব দেখে শাইয়ান বলে, ও এর মানে আমি? এটা বলে সে সেখানে ভাবছিল, ধত্তেরি, এখন এখানে এইসব কি হচ্ছে? তার অ্যাকশন দেখে তো মনে হচ্ছে না যে জি আর লিউ কিংমের মধ্যে সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক হবে। এর মানে সে তার আন্টের সাথে আর তার আন্ট তার নেফিওর সাথে পরক্রিয়া করছে। তখনই লিউ কিংমে বলে, সত্যি তোমার এই সারপ্রাইজের জন্য আমায় তো এখানে তোমায় একটা উপহার দিতেই হবে, তাই এখন তুমি তোমার সেই উপহারের জন্য তৈরি হয়ে যাও। এইসব শুনে শাইয়ান বলে, সত্যি আপনি এখানে আমাকে উপহার দিতে চান, এটা শুনেই আমার অনেক ভালো লাগছে। সত্যি এটা মানতে হবে যে আপনার মন অনেক বেশি উদার। এটা বলে সে সেখানে ভাবছিল, ধত্তরি, এইসব কি হচ্ছে? এই সব কিছুর কোনো প্রয়োজন নেই। তখনই লিউ কিংমে বলে, সত্যি এটা মানতে হবে, আমার নেফিউ নিজের রূপ চেঞ্জ করার পর আমার এই রিয়েকশনে অনেক বেশি জেলাস ফিল করছে। কিন্তু এখানে তোমার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, যেহেতু তুমি এখানে তোমার নতুন রূপে চলে এসেছো, তাই আমিও এখন এই জিনিসটা একবার টেস্ট করে দেখতে চাই। সত্যি এতে অনেক মজা হবে। এইসব শুনে শাইয়ান বলে, আপনি এখন এইসব কিছু কি বলছেন? আপনি কি ভুলে গেছেন যে আমি এত বড় একটা জার্নি থেকে এসেছি? আর উপর থেকে তো কাল রাতে আমার শাইয়ানের সাথে লড়াইও হয়েছে, এর জন্য আমি সত্যি অনেক বেশি নোংরা হয়ে আছি। আর এরই সাথে আমার শরীর থেকে ঘামের গন্ধ বের হচ্ছে, তাই এইসব কিছু করার আগে আমি গোসল করে নিতে চাই। সেখান থেকে সরাসরি আমি আপনার কাছেই আসব, আর এরই সাথে পুরো সময়টাই আমরা এনজয় করব। এইসব শুনে লিউ কিংমে এর জন্য তৈরি হয়ে যায় আর সে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু বেশি লেট করো না। যদি লেট হয় তাহলে আমি তোমাকে গোসল করানোর জন্য চলে আসব। এরপর সিন ব্লিচ টেম্পলের সেই হলের উপর শিফট হয়, যেই হল এখানে 1000 ফেসকে থাকার জন্য দিয়েছে। এরপরের মোমেন্টেই আমরা দেখতে পাই শাইয়ান সেই ঘরের ভেতর ঢোকার পর জোরে দরজা লাগিয়ে বলে, ধত্তরি, এইসব কি হচ্ছে? সে কেন বারবার আমার উপর চড়ার চেষ্টা করছিল? তার বিহেভিয়ারে তো আমি এই জিনিসটা স্পষ্ট বুঝতে পেরেছি যে সে টু টাইমিং করছে। এর মানে সে একই সময় 1000 ফেসের বাবার সাথেও করছে আর 1000 ফেসের সাথেও করছে। এটা বলেই সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবতে শুরু করে, আমি জানি না এখন আমি কি করব, কারণ আমি 1000 ফেস সম্পর্কে তেমন কিছুই জানি না। যে সে যখন লিউ কিংমের খাটে যায় তখন সে কি করে আর তার টাইম লিমিট কতক্ষণ, তাই যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলেই আমি ধরা পড়ে যাব আর এরই সাথে অনেক বড় ফাঁসা ফেসে যাব। আর এটাও তো হতে পারে যে তার মেশিনের সাথে আমার মেশিনের কোনো মিল নেই, এভাবেও তো আমি ধরা পড়ে যাব। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। আর 1 মিনিট, লিউ কিংমি তো অনেক বেশি বুড়ো, কিন্তু এটা মানতে হবে সে নিজেকে অনেক ভালোভাবেই মেনটেন করে রেখেছে, তাই তো তার এত বয়স হওয়ার সত্ত্বেও
তাকে দেখে এই জিনিসটা বোঝাই যায় না যে তার আসল বয়স কত। কিন্তু আমি যতটুকু জেনেছি যে সে আমাদের লিডারের থেকেও বড়। এর মানে নিশ্চয়ই তার বয়স 60 থেকে 70 বছর তো হবেই। না না, আমি এটা কোনোভাবেই করতে পারবো না। আমার ধারা এটা কখনোই হবে না, কারণ আমাদের এজ গ্যাপ কত বেশি। পুরো বৃষ্টির মধ্যে বসে আছি, নর্মাল বৃষ্টি হচ্ছে না, একটু বেশি বৃষ্টি হচ্ছে। যদি বৃষ্টি আরো একটু বেড়ে যায় তাহলে আরো একদিন অপেক্ষা করতে হবে। সাইয়ান বলে, এখানে লিউ কিংমেই আমার উপর একটুও সন্দেহ করেনি। এর মানে আমি আমার সেকেন্ড টেস্টেও সফল হয়েছি। কিন্তু এখন আমি এইসব কিছু কি করে করব? এরকমটা না করে যদি আমি এখান থেকে পালিয়ে যাই তাহলে এত সময় পর্যন্ত আমি এখানে যা কিছু করেছি সবকিছুই বৃথা চলে যাবে। না না, আমার এই বিষয়ের উপর কিছু তো একটা করতেই হবে। তাই আমার মনে হয় এর জন্য সব থেকে ভালো হবে অ্যানাদার ওয়ার্ল্ডে ট্রাভেল করা, কারণ সেখানে আমি মোটামুটি অনেক লম্বা একটা সময় পাবো। আর সেই সময়ের মধ্যেই এই প্রবলেমের সলিউশন নিশ্চয়ই খুঁজে বের করব। এইসব ভেবেই সে সেখানে তার সিস্টেম ওপেন করে। আর এরই সাথে আমরা দেখতে পাই যে সে আজ পর্যন্ত 4টা ওয়ার্ল্ড ঘুরেছে আর এখন তার কুল ডাউনও শেষ হয়ে গেছে। আর যখনই সে সার্চ করে তখন সেখানে আরো একটা নোটিফিকেশন চলে আসে যে আপনার জন্য অ্যানাদার ওয়ার্ল্ড চুজ করা হয়েছে। আর সেই ওয়ার্ল্ডে ট্রাভেল করার জন্য আপনাকে 200 অরিজিন পয়েন্ট পে করতে হবে। এটা দেখে সাইয়ান বলে, কি মাত্র 200 অরিজিন পয়েন্ট? তখনই আরো একটা নোটিফিকেশন আসে, আপনাকে জ্যানসেনের ওয়ার্ল্ডে পাঠানো হচ্ছে। তাহলে বলুন আপনি কি এর জন্য এগ্রি নাকি ডিসএগ্রি? এই অপশন দেখে সাইয়ান বলে, কি জ্যানসেনের ওয়ার্ল্ড? নামটা শুনতেই তো কত বেশি অ্যামেজিং মনে হচ্ছে, কিন্তু সেই ওয়ার্ল্ডে যাওয়ার জন্য মাত্র 200 অরিজিন পয়েন্ট লাগবে। এর আগেরটা তো এর থেকে কত বেশি লেগেছিল, কিন্তু এরকমটা কেন? তখনই সে আবার বলে, কোনো সমস্যা নেই, যেটা হওয়ার সেটা তো হবেই, তাই আমাকে এই সব কিছুর অ্যান্সার সেই ওয়ার্ল্ড থেকেই নিয়ে নিতে হবে। এটা বলেই সে সেখানে ইয়েস বাটনে ক্লিক করে দেয়। আর এই ক্লিকিং সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এর মানে নেক্সট এপিসোড অ্যানাদার ওয়ার্ল্ড থেকে শুরু হবে। সত্যিই আমি দুঃখিত, এখানে আমার করার কিছুই নেই, কারণ নিশ্চয়ই আপনারাও এই জিনিসটা দেখেছেন যে কিছুদিন যাবত নিম্নচাপ চলছে, যার জন্য এই টানা 2-3 দিনই বৃষ্টি হয়েছে। এরই জন্য আমি আর ভিডিও রেকর্ড করতে পারিনি, আর রেকর্ড নেই মানে ভিডিও নেই। এরই জন্য এই ভিডিওটা আপলোড করতে এত বেশি সময় লেগে গেছে। সত্য বলতে কি, আজও বৃষ্টি হচ্ছিল, কিন্তু অন্য দিনের তুলনায় কম, তাই আমি এই ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।